এই বলে মোবাইলে কাউকে ভিডিও কল দিল। তারপর তা সায়রার সামনে ধরলো। সেখানে দেখা যাচ্ছে আরুষ ফর্মাল লুকে হাতে ফাইল নিয়ে রাস্তায় রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। তখন হাত থেকে ফাইল পড়ে যায়। আরুষটা উঠিয়ে কাগজগুলো ঠিক করতে থাকে। আর ওর পেছনে একটা ট্রাকের মতো দাঁড়িয়ে আছে, যার ইঞ্জিন চালু। আর আরুষের পিছেই এক লোক দাঁড়িয়ে আছে, কিন্তু আরুষের সেই দিকে খেয়াল নেই। সে নিজের কাগজগুলো গুছাতে ব্যস্ত। তার আশেপাশে কি হচ্ছে তার হুঁশই নেই। আমার এক ইশারাতে ট্রাকটি চালু হয়ে যাবে, আর ট্রাকটি কাছে আসছে আরুষের পিছে থাকা ব্যক্তিটি আরুষকে ধাক্কা দিয়ে সেই ট্রাকটির সামনে ফেলে দেবে, আর ট্রাক আরুষের উপর দিয়ে চলে যাবে। আর তোমার আরুষ। কেন করছো এমন? গুড কোশ্চেন। তাহলে শোনো, তুমি আর আরুষ মিলে আমায় যে সকলের সামনে যে অপমান করছো তার প্রতিশোধ নিতে। তোমাদের সাহস কিভাবে হয় রোহান চৌধুরীকে অপমান করার? এখন এর ফল তো তোমাদের ভুগতেই হবে। এখন তুমিও বলো, আমি কি করি? জানে মেরে ফেলবো কি আরুষকে? না, তুমি এমন কিছু করবা না। তাই তো বলছি, আমার কথা মেনে নাও। আমি যা বলছি তা করো। আরুষকে ভুলে যাও আর আমার কাছে চলে আসো। তুমি নিজেই আরুষকে নিজের থেকে দূরে সরিয়ে দিবে, আর ওকে সকলের সামনে ইনসাল্ট করবে, ওকে নিচু করবে। আমি এইসব করতে পারবো না। করতে তো তোমায়, তা না হলে। ভিডিওতে ট্রাকটি চলতে শুরু করে। আস্তে আস্তে সেই ট্রাকটি আরুষের সামনে এসে পড়ে। আর পিছে থাকা লোকটি আরুষকে ধাক্কা দেওয়ার জন্য প্রস্তুত হতে থাকে। কি করবে কিচ্ছু বুঝছে না সায়রা। যখন দেখছে ট্রাকটি ক্রমশ এগিয়ে আসছে, তখনই সায়রা আর কিছু না ভেবে চিল্লিয়ে ওঠে, আমি রাজি, তোমার সকল শর্তে আমি রাজি। এই কথা শুনে রুহানের মুখে এক পৈশাচিক হাসি ফুটে ওঠে। আর রুহান ফোনটা নিয়ে কাকে যেন কি বলে, আর লোকটি সরে আসে, ওই ট্রাকটির পাশ কাটিয়ে চলে যায়। সেই দিনের পর থেকেই সায়রা আরুষকে ইগনোর করা শুরু করে, আর না চাওয়া সত্ত্বেও রুহানের সাথে মিশতে শুরু করে। আর সেই দিন আরুষ যখন সায়রার সাথে দেখা করতে যায়, তখন রুহান কিভাবে যেন সেই খবর পেয়ে যায় আরুষ সায়রার সাথে দেখা করতে যাচ্ছে। তাই সে আগেই সায়রার কাছে চলে যায়, আর সায়রাকে বলে আরুষকে অপমান করতে, আর এমন ভান করতে যে সে এখন আরুষকে ভালোবাসে না, আর না তাকে চায়। সায়রা ভালো করেই জানতো আরুষকে সে যাই বলুক না কেন আরুষ বিশ্বাস করবে না। তাই সে কথার কথা তোলে যাতে আরুষ অপমানিত হয় আর নিজ থেকে দূরে চলে যায়। তাই সায়রা সেদিন এই সকল কথা বলে। সেই দিনের পর থেকে সায়রা হাসতে ভুলে যায়, কারো সাথে কোনো কথা বলতো না, চুপচাপ থাকতো। ভার্সিটিতে মন মরা হয়ে থাকতো, মাঝরাতেই কেঁদে উঠতো। আরুষের শূন্যতা সায়রাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। নিজের ভালোবাসাকে এইভাবে দূরে সরিয়ে রাখতে পারছিল না সায়রা। সেও যে নিরুপায়, তখন ভালো মন্দ বোঝার মতো ওর মধ্যে ছিল না। শুধু একটাই কথা সায়রার মাথায় ঘুরঘুর করছিল যে যেভাবেই হোক আরুষকে বাঁচাতে হবে। ও নিজের জীবন দিয়েও আরুষকে বাঁচাতে হবে। আজ সায়রা আরুষকে তো বাঁচিয়ে ফেলেছে, কিন্তু তার বদলে ও নিজেই বাঁচা ভুলে গিয়েছিল। দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছিল। সায়রার এই অবস্থা দেখে একদিন জান্নাত ওর কাছ থেকে সব জানতে চায়, সায়রা কেন আরুষের সাথে এমন করলো। তখন সায়রা আর না পেরে ওকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে আর সব খুলে বলে। এসব শুনে জান্নাত সায়রাকে সান্ত্বনা দিতে থাকে, আর সায়রাও পরে নিজেকে কিছুটা শক্ত করে ফেলে। আরুষের ভালোর জন্য সে ওকে দূরে থাকতেই হতো। প্রায় 1 বছর পর রুহান সায়রাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসে। ভালো প্রস্তাব হয়, সকলেই রাজি হয়ে যায়। সায়রাও রাজি না হয়ে উপায় ছিল না, কিন্তু সায়রা মনে মনে ভেবে রেখেছিল যে ও বিয়ের 3 দিন আগে নিজেকে শেষ করে দিবে। কেন সেই দিনই ওই দিন যেদিন আরুষ ওর ভালোবাসা গ্রহণ করেছিল, ওই দিনই ওদের প্রেমের কাহিনী শুরু হয়েছিল। তাই সায়রা সেদিনই নিজেকে শেষ করে কাহিনীটা সেখানেই শেষ করতে চেয়েছিল, কিন্তু পারল না। তার আগেই আরুষ এসে সায়রাকে নিজের করে নেয়। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ে খেয়ালই নেই। সকালে ঘুমিয়ে আছে এমন সময় সায়রার মনে হলো ওর মুখের ওপরে পানির ফোঁটা পড়ছে। তখন সায়রা আধো আধো চোখ খুলে দেখে আরুষ ওর উপর ঝুঁকে আছে। তার মাথা থেকে টিপ টিপ করে পানি চুইয়ে চুইয়ে ওর মুখের উপর পড়ছে। সায়রা তা দেখে দরফরিয়ে ওঠে। এতে সায়রা আরুষের মাথার সাথে দম করে বাড়ি খায়। সায়রা নিজের কপালে হাত বুলাতে বুলাতে বলে, এমনি কি দেখছিলে? তোমাকে। আরুষ এক ঘোরের মধ্যে থেকে কথাটি বলে। মানে? অবাক হয়ে বলল।
সায়রার এমন কথায় আরুষের ঘোর কেটে যায়। সে বুঝতে পারে কি বলেছিল, তাই সে কথা ঘোরানোর জন্য বলে, মানে ও হ্যাঁ, আমি দেখছিলাম একটা মানুষ এত কিভাবে ঘুমায়। এত ঘুম কোথা থেকে আসে তোর? আজীব, এখন কি ঘুমাতেও পারবো না? হুম, কয়টা বাজে জানোস? 10টা বাজে, 10টা। এতক্ষণ বাড়ির বউ কেউ ঘুমায়? কি? 10টা বাজে আর তুমি আমায় এখন ডাকছো? সরো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমায় নিচে যেতে হবে। তো যা। বলে মিটিমিটি হাসতে থাকে। আমি হাসির কোনো কারণ খুঁজে না পেয়ে নিজের দিকে তাকিয়ে দেখি আমার জামা উল্টো পাল্টা হয়ে আছে। তা দেখে আমি লজ্জায় শেষ হয়ে যাই। তার সাথে আমার রাগ উঠে যায়। পারলে এই অসভ্যটাকে মেরে গুম করে দেই। নিজেকে জামা ঠিক করে বলি, ওই তুমি আমার দিকে এমনে তাকিয়ে আছো কেন? আগে কি মেয়ে দেখো নাই? অন্য দিক তাকাও। লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। অ্যাঁ, তোকে দেখে আমার লজ্জা করবে কেন? আমি কি অন্যের বউকে দেখতেছি নাকি? নিজের বউরে দেখতেছি। নিজের বউকে দেখতে কিসের লজ্জা শুনি? আমি ছোট ছোট চোখ করে বলি, তুমি কি আদৌ আমাকে নিজের বউয়ের স্বীকৃতি দিয়েছো? আদৌ কি আমায় তোমার বউ মানো? আমার এই রকম প্রশ্নে আরুষ থেমে যায়। সে কি বলবে বুঝতে পারছিল না। কেন এর জবাব ও নিজের কাছেই নেই। আরুষ কথাটা এড়ানোর জন্য নিজের মুখে গম্ভীরতা এনে বলে, যা ফ্রেশ হয়ে আস, আমি ডাইনিংয়ে ওয়েট করছি। এই বলে আরুষ হন হনিয়ে চলে যায়। আর আমি তার যাওয়ার দিকে তাকিয়ে থাকি। আমার ভিতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়। এই 1 সপ্তাহে আমি আরুষকে অনেকবার সত্যিটা বলার চেষ্টা করেছি, কিন্তু আফসোস আরুষ প্রতিবারই আমার কথা ইগনোর করে চলেছে। কেননা আমার মুখেই সে আগের দিনের কথা যেন তার সহ্য হয় না। কেননা আমি আগের কথা তুলতেই তার আমার করা সেই অপমান আর বিশ্বাসঘাতকতার কথা মনে পড়ে যায়। আমার বলা প্রত্যেকটা কথা তার কানে বাজতে থাকে, আর সেই দৃশ্য তার সামনে ভেসে ওঠে যে কিভাবে আমি তাকে ঠকিয়েছিলাম, যার ফলে ওর রাগ উঠে যায় আর আমার সাথে খারাপ ব্যবহার করে বসে। আরুষ কোনো মতেই আমাকে কষ্ট দিতে চায় না, আর না নিজে সেই কষ্টগুলো মনে করতে চায়। কিন্তু আমি এবার কি করব? ওকে সত্যি জানানোটা যে আমার বড্ড প্রয়োজন, কিন্তু কিভাবে ওকে জানাবো তা বুঝে উঠতে পারছিলাম না। আমি যখন এইসব ভাবছি তখন আরুষ আমার পাশে এসে দাঁড়ায়। আমি সেই আগের মতো ভেবেই চলেছি। আরুষ তা দেখে হালকা কাশি দেয়। আমি চমকে উঠি। আমি পাশে ফিরে দেখি আরুষ দাঁড়িয়ে আছে। আমাকে এইভাবে চমকে যেতে দেখে আরুষ ভুরু কুঁচকিয়ে আমার দিকে তাকায় আর বলে, এত গভীরভাবে কার চিন্তা মগ্ন ছিলে তুই, যে বুঝতেই পারিসনি আমি তোর পাশে এসে দাঁড়িয়েছি? মানে আসলে থাক, বলতে হবে না। যার ইচ্ছা তার ভাবনায় মগ্ন থাক, তাতে আমার কি? সে যাই হোক, বেডে একটা প্যাকেট আছে, সেখানে একটা ড্রেস আর তোর প্রয়োজনীয় সকল জিনিস আছে। ওইটা পরে সন্ধ্যায় রেডি হয়ে নিস। কেন? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললাম, আমার এক ক্লায়েন্ট আমাদের একটা পার্টিতে ইনভাইট করেছে, সেখানে যেতে হবে। তাহলে তুমি যাও, আমি কোথায় যাব না? আমাদের দুজনকে ইনভাইট করেছে, সো আমাদের দুজনকে যেতে হবে। আর এমনিও আমি তোর মতামত চাইনি। তুই যেতে চাস আর বা নাই যেতে চাস, তোকে তো আমার সাথে যেতেই হবে। সো ইউ হ্যাভ নো চয়েস। আর হ্যাঁ, আমি এই বিষয় নিয়ে আর কোনো বাড়তি কথা শুনতে চাই না। গট ইট? আমাকে আর কিছু বলতে না দিয়ে সে হনহনিয়ে চলে যায়। আমি স্থির দৃষ্টিতে আরুষের যাওয়ার দিকে তাকিয়ে আছি। আমি ভালো করেই জানি আমি না যেতে চাইলেও আমায় যেতে হবে। তাই কিছু না বলে রুমের দিকে পা বাড়াই। সন্ধ্যায় আরুষ রুমে বসে থমকে দাঁড়ায়, কেননা তার সামনে এক হুর দাঁড়িয়ে আছে। সে তার হুরকে আজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। পরনে হোয়াইট অ্যান্ড ব্লু কম্বিনেশনের একটা পার্টি গ্রাউন্ড, তার মধ্যে ছোট ছোট সাদা পাথর বসানো, চোখে আইলাইনার, ঠোঁটে কফি কালার লিপস্টিক, মুখে তেমন কোনো মেকআপ নেই, চুলগুলো স্ট্রেট করা, সামনে হেয়ার কাটা ছোট ছোট চুলগুলো কপালে এসে বারবার বাড়ি যাচ্ছে, কানে ছোট ছোট ডায়মন্ডের ইয়াররিং, হাতে সাদা পাথরের একটা ব্রেসলেট, এই সাইডে ওড়না দেওয়া। সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে সায়রাকে। আরুষ তো নেশা ভরা চাহনিতে ওর দিকে তাকিয়েই আছে। তখন সায়রা সামনে এসে বলে, এই যে মিস্টার, রেডি হবেন না? সন্ধ্যা তো নেমেই আসলো।
সায়রার কথায় আরুষের ধ্যান ভাঙে। সে কিছু না বলে আলমারি থেকে একটা ব্লু কালারের স্যুট বের করলো, তারপর তা নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। পার্টিতে সকলের দৃষ্টি সায়রা আর আরুষের দিকে, কেননা তাদের একসাথে একদম সেই লাগছে, বলতে গেলে মেড ফর ইচ আদার। পার্টিতে থাকা সকল মেয়েরা আরুষের দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। থাকবে বা না কেন, আরুষ আজ সায়রার সাথে ম্যাচ করে ব্লু ব্লেজার আর ব্লু প্যান্ট পরেছে, ভেতরে হোয়াইট কালারের শার্ট, চুলগুলো জেল দিয়ে সেট করা, হাতে ব্ল্যাক কালারের চেইন ওয়াচ। সব মিলিয়ে সেই পরিমাণের হ্যান্ডসাম লাগছে তাকে। আমি নিজেও প্রথমে আরুষের দিকে হাঁ হয়ে তাকিয়েছিলাম, কিন্তু যখন বুঝতে পারে যে সব মেয়েরাই আরুষের দিকে হাঁ করে তাকিয়ে আছে, তখন জিদ উঠে গেল। সে নিজের সাথেই বিড়বিড় করে বলতে লাগলো, এত হ্যান্ডসাম সেজে আসার মানে কি বুঝলাম না। সব মেয়েরা কেমনে তাকিয়ে আছে, অন্যের জামাইয়ের দিকে এমনি কেউ তাকায়? যত সব লুচ্চা মাইয়াগুলি, দেখিস তোকে ভাগে একটা কালা কুমিরের মতো একটা জামাই পরবো। আমার জামাইয়ের দিকে নজর দেওয়া। আমি এইসব যখন বিড়বিড় করে বলছিলাম, তখন এক ছেলে এসে আমার সামনে এসে দাঁড়ায় আর হাত বাড়িয়ে বলতে থাকে, হ্যালো মিস, আই এম আকাশ। অ্যান্ড ইউ? বেশ উৎসুক নিয়ে। আমি কিছু বলতে যাব তার আগেই আরুষ আমার পেছন থেকে সামনে এসে সেই ছেলের হাত ধরে হ্যান্ডশেক করে দাঁতে দাঁত চেপে বলে, হাই মিস্টার আকাশ, হাই এম আরুষ খান অ্যান্ড শি ইজ মাই ওয়াইফ সাইর আরুষ খান। Oh, I see. By the way, your wife is much gorgeous. I have to say, anyway, I have to go. Nice to meet you. এই বলে চলে গেল। আর আরুষ সায়রার হাত চেপে ধরে রাগী চোখে তাকিয়ে বলল, বলু যাতে কোনো ছেলের সাথে কথা বলতে না দেখি, তা না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। এই বলে আমার হাত ধরে দাঁড়িয়ে থাকে আর তার কিছু ক্লায়েন্টের সাথে কথা বলতে থাকে। এমন সময় স্টেজে একজনের মধ্যে বয়স্ক লোক মাইক নিয়ে বলে ওঠে আর সকলের উদ্দেশ্যে বলা শুরু করে, Ladies and gentlemen, may I have your attention please? সকলেই তখন তার দিকে তাকায়। সকলের দৃষ্টি এখন তার দিকে। আপনারা সকলেই জানেন আজকের এই পার্টিটি আমি আমার নিউ প্রজেক্টটি শুরু করার খুশিতে দিয়েছি, আর তার সাথে আমি 20% পার্টনারশিপ পাওয়ার খুশিতেও। আপনারা হয়তো অনেকেই জানেন না আমার সাথে এই প্রজেক্টে কে কাজ করছেন। আমাকে তার সাথে কাজ করার এই সুবর্ণ সুযোগটি করে দিয়েছে নন অ্যান্ড অনলি মিস্টার আরুষ খান। হ্যাঁ, সকলে ঠিকই শুনেছেন, আমাদের এই নিউ প্রজেক্টটির সাথে মিস্টার আরুষ খান যুক্ত। আর আপনারা জেনে খুশিও হবেন তিনি আজ আমাদের মাঝে উপস্থিত। কিন্তু আজ তিনি একা নন, তার সাথে আছে তার বিউটিফুল ওয়াইফ মিসেস সায়রা আরুষ খান। আর আজ আমাদের এই পার্টনারটির মূল কেন্দ্রবিন্দু তাদেরকেই ঘিরে। আমি মিস্টার অ্যান্ড মিসেস খানকে রিকোয়েস্ট করব স্টেজে আসতে। প্লিজ কাম অন স্টেজ। তখন আরুষ আমার হাত ধরে স্টেজে নিয়ে যায়, অতঃপর সকলের সামনে আমায় পরিচয় করিয়ে দেয়। তখন সেই লোকটি আবার বলে ওঠে, আমার আরেকটি ছোট রিকোয়েস্ট মিস্টার অ্যান্ড মিসেস খানের কাছে, যদি তিনি আমার এই রিকোয়েস্টটি রাখতেন। আমরা সকলেই আপনার অ্যান্ড মিসেস খানের একটি কাপল ডান্স দেখতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার এক শর্ত আছে। কি শর্ত? আমায় একা নয়, বরং আজকে উপস্থিত সকল কাপলকে আমার সাথে ডান্স করতে হবে। হয় নট, আই রিকোয়েস্ট প্লিজ অল দ্য কাপল কাম অন দ্য স্টেজ। একে একে স্টেজে সকলেই চলে আসে আর চারিদিকে লাইট অফ হয়ে যায়। একটা ফোকাস লাইট স্টেজে এসে পড়ে আর চারিদিকে মিউজিক বেজে ওঠে। আরুষ আমার এক হাত ওর হাত কাঁধে রাখে, আরেক হাত ওর হাতের ভাঁজে নিয়ে নেয় আর ওর নিজের এক হাত আমার কোমরে রাখে, আমাকে একদম কাছে টেনে আনে, তারপর ডান্স করতে থাকে। আমার এক আঙুল ধরে ঘুরিয়ে আবার আমায় নিজের সাথে চেপে ধরে, আমাকে ঘুরিয়ে নেয়, তারপর আমাকে নিজের বুকের সাথে চেপে ধরে আর ডান্স করতে থাকে। আমার কোমর ধরে উঁচু করে ঘুরায়, সেই আগের স্টাইলে আমায় নিজের দিকে ঘুরায়। আমি ওর চোখের দিকে তাকিয়ে থাকি, আজ ওর চোখে একদম আলাদা নেশা দেখতে পাচ্ছি। আমার ইচ্ছে করছে ওর এই চোখের নেশায়
নিজেকে বিলীন করে দিতে। গান স্টপ হয়ে যায় আর চারিদিকে লাইট জ্বলে ওঠে। আমরাও দুইজন একটু সরে আসি। সকলে আমাদের তারিফ করতে থাকে, কিন্তু এর মধ্যেও যে একজোড়া চোখ আমাদের দিকে হিংস্রভাবে তাকিয়েছিল আর আমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করছিল। আমরা যখন স্টেজ থেকে নেমে আসি তখন একটা ওয়েটারের সাথে আমি ধাক্কা খাই, যার ফলে আমার গাউনে পানি পড়ে যায়। আমি আরুষকে বলে ওয়াশরুমে চলে যাই এটা মুছতে, কিন্তু যেই না ওয়াশরুমে ঢুকতে যাব তখনই কেউ এসে আমার মুখ চেপে ধরে। আমি হাত ছোড়াছুড়ি করেও তার সাথে পেরে উঠছিলাম না। সে আমায় টেনে পিছনের গেট দিয়ে বাগানের দিকে নিয়ে যায় আর সেখানে গিয়ে আমায় মাটিতে ছুঁড়ে মারে। পুরো রুমে অন্ধকার বিরাজমান, এক থমথম পরিবেশ। হালকা ফেরি লাইটের আলোতে সায়রাকে দেখা যাচ্ছে। চুলগুলো এলোমেলো অবস্থায় সে ফ্লোরে হাঁটু গেড়ে বসে মুখ লুকিয়ে কান্না করছে, আর তার দিকে এক জোড়া রক্তিম চোখ তাকিয়ে আছে। ভীষণ লাল হয়ে আছে চোখ দুটো। যে কেউ এই চোখের দিকে তাকালে তার আত্মা শুকিয়ে যাবে। চোখ দেখে মনে হচ্ছে যেন এখন তার দুটি দিয়ে আগুন বর্ষণ হবে। সেই চোখ দুটোর মালিক আর কেউ না, বরং আরুষ নিজেই। কি হয়েছে তাই ভাবছেন তো? তাহলে চলুন দেখে আসি কি হয়েছিল। স্টেজ থেকে নেমে আসতেই আমি একটা ওয়েটারের সাথে ধাক্কা খাই, যার ফলে আমার গাউনে পানি পড়ে যায়। আমি আরুষকে বলে ওয়াশরুমে চলে যাই এইটা মুছতে, কিন্তু যেই না ওয়াশরুমে ঢুকতে যাব তখন কেউ এসে আমার মুখ চেপে ধরে। আমি হাত ছোড়াছুড়ি করেও তার সাথে পেরে উঠছি না। সে আমায় টেনে পিছনের গেট দিয়ে বাগানের দিকে নিয়ে যায় আর সেখানে গিয়ে আমায় মাটিতে ছুঁড়ে মারে। মাটিতে ছুঁড়ে মারার ফলে আমার হাত খানিকটা ছিলে যায়। আমি সেই দিকে তোয়াক্কা না করে সামনে তাকাই দেখি রুহান দাঁড়িয়ে আছে। আমি ওকে দেখে রেগে যাই আর উঠে গিয়ে ওর কলার ধরে টান দিয়ে বলি, কি সমস্যা, কি এরকম অসভ্যতার মানে কি? খানিকটা জোর গলায় বলে উঠল। রুহান নিজের কলার ছাড়িয়ে বলে, খবরদার আমার সাথে উঁচু গলায় কথা বলবে না, তা না হলে এর পরিণতি খুব খারাপ হবে। কি করবে? হ্যাঁ, তুমি কি করবে? পাখা গজাইছে তাই না? এই পাখা কিভাবে কাটতে হয় তা আমি ভালো করেই জানি। তুমি কি মনে করছো তোমাকে আমি শান্তিতে থাকতে দেব? কোনোদিনও না। তোদের দুজনকে বরবাদ করে দেব আমি। অনেক হয়েছে, আর না। তোর এই ভালো মানুষের পিছনে লুকিয়ে থাকা নরপশুকে আমি সকলের সামনে তুলে ধরবই। তোর জন্য আমি আমার আরুষের কাছ থেকে এত দূরে, যেখানে আমার ওর ভালোবাসা প্রাপ্য সেখানে আমি আজ ওর ঘৃণা পাচ্ছি। শুধুমাত্র তোর জন্য আজ আমি আরুষকে সব বলে দিব। রুহান এক মুচকি হেসে বলে, তোর কথা শুনলে শুনোস। আমি কিছু বুঝে ওঠার আগেই রুহান আমায় জড়িয়ে ধরে আর একদিক দিয়ে আমার মাথা ওর বুকের মধ্যে জড়িয়ে ধরে, যার ফলে আমি কিছু বলতে পারছিলাম না। আর যেভাবে ধরেছে তার ফলে আমি নড়তেও পারছিলাম না। রুহান এইবার বলতে শুরু করে, তুমি আমায় এত ভালোবাসো তা আমার জানা ছিল না। তুমি যে আমায় ছাড়া এক মুহূর্ত থাকতে পারো না, তাই তো সুযোগ বুঝে আজ এই পার্টিতে তুমি আমার সাথে টাইম স্পেন্ড করবে বলে আসতে বললে। আমি কিছু বুঝতে পারছি না রুহান কি বলছে না বলছে আর কেনই বা বলছে। আমি সব বুঝে ওঠার আগেই কেউ এসে এক ঝাটকায় আমাকে রুহানের কাছ থেকে আলাদা করে ফেলে আর আমার গালে সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। আমি সামনে তাকিয়ে দেখি আরুষ রক্তিম চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু বলার আগেই আরুষ রুহানকে পিটাতে শুরু করে আর বলতে থাকে, তোর সাহস কিভাবে হলো সায়রার কাছে আসার? আজ তো তোকে আমি মেরেই ফেলবো। এই বলে মারতে থাকে। সকলেই মারামারির আওয়াজ শুনে বাগানে চলে আসে আর অনেক কষ্টে আরুষকে ছাড়ায়। আরুষ এখনো রাগে ফুঁসতে আছে। আমি নির্বাকের মতো সব দেখছি। কি থেকে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। তখন আরুষ আমায় সকলের সামনে টানতে টানতে নিয়ে আসে আর আমায় গাড়িতে ছুঁড়ে মেরে ফুল স্পিডে গাড়ি চালাতে থাকে। কিছুক্ষণ আগে সায়রার লেট হচ্ছিল দেখে আরুষ সায়রাকে খুঁজতে ওয়াশরুমে যায়, কিন্তু সেখানে না পেয়ে সে ঘাবড়িয়ে যায় আর সায়রাকে খুঁজতে থাকে। একটা ওয়েটারকে জিজ্ঞেস করলে বলে সে না সায়রাকে বাগানের দিকে যেতে দেখেছে।
তাই আরুষও বাগানের দিকে যায় আর সামনে যেতেই দেখে রুহান সায়রাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, যা দেখে আরুষের মাথা গরম হয়ে যায়। যেহেতু সায়রা উল্টো ঘুরে ছিল তাই আরুষকেও দেখেনি, কিন্তু রুহান ঠিকই দেখেছিল। তাই সে তখন সায়রাকে জড়িয়ে ধরে এইসব বলে।